16 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাঁদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি। অতি সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। কোনো একটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা সেটির ভার্চুয়াল বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন আর ভারতের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদী ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে একের পর এক বিগত সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টারা গ্রেফতার হচ্ছেন। প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে সর্বশেষ গ্রেফতার হয়েছেন ডাক্তার দীপুমণি। গতকাল যখন তাকে আদালতে হাজির করা হয় সেখানে তিনি হামলার শিকার হয়েছেন। ভিড়ের মধ্য থেকে তাকে কিল ঘুষি মারা হয়েছে। ঘুণে ধরা এই সিস্টেমকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া নতুন এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নরেন্দ্র মোদী কিন্তু ভালো বিপাকে পড়েছে বাংলাদেশকে চেতিয়ে দিয়ে। ডক্টর ইউনূসের কাছে মাফ চেতে আসছে বাংলাদেশে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে কিন্তু জাহির টাকি এবং গোপন কিছু পিকচার ভাইরাল হয়ে গেছে নিপুণের। প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। এই ভিডিওতে কি লাইক দিয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাঁদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি। আমি যখন আলোচনা করছি তখনকার সংবাদ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, যে বৈঠকের সভাপতিত্ব করেছিলেন লন্ডন থেকে তারেক রহমান, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য কোনো সময় বেঁধে দেবে না। এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে। বিএনপি যারা দীর্ঘদিন ক্ষমতা বঞ্চিত নেতাকর্মী আছে রাজপথে, তারা খেপে যেতে পারেন, কিন্তু এই সিদ্ধান্তটি বিএনপি নিয়েছে খুবই যৌক্তিক সিদ্ধান্ত। কেন, সেটি নিয়েই আজকের আলোচনা। এবং এটি যে আওয়ামী লীগের একটি পাতা ফাঁদে তারা দ্রুত নির্বাচনের যে দাবি তুলেছিল সরকার গ্রহণ করার আগে, এই শেখ হাসিনার পতনের পরপরই পল্টনের সমাবেশ থেকে, সেখান থেকে যে তারা ফিরে এসেছে সেটি একটি শুভবুদ্ধির উদয়। এই কারণে উদয় যে আওয়ামী লীগের, আপনারা যদি বক্তব্য শুনেন, সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন, এমনকি ভারতকে তিনি বলেছেন যে আমরা ভারতের কাছে অনুরোধ করব যেন বাংলাদেশের সরকার 3 মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে। তো 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগের কী লাভ? এই আওয়ামী লীগকে 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে এই নির্বাচনের মধ্যে দিয়ে? নাকি তারা চায় বিএনপি দ্রুততম সময়ে ক্ষমতায় আসুক? এখন আওয়ামী লীগ কেন চাচ্ছে বিএনপি দ্রুততম সময়ে ক্ষমতায় আসুক সেটি বোঝার জন্যই আজকের আলোচনা। You cannot have democracy in Bangladesh without Awami League. And frankly, the BNP and Awami League are the 2 largest political parties in Bangladesh. How can you possibly have democracy without BNP and Awami League? Sooner or later, BNP or Awami League will be in power. 3 মাসের মধ্যে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার গঠন না করতে পারে, তাহলে সরকার গঠন করবে কি? বিএনপি। তো বিএনপি যদি একটি রাজনৈতিক সরকার গঠন করে 3 মাসের মধ্যে, তখনও পর্যন্ত এই যে আওয়ামী লীগের সাজানো প্রশাসন আছে, কিভাবে আছে? পুলিশের একেবারে 3 থেকে 4 স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে। অ্যাডমিনিস্ট্রেশন সচিবালয়ে 3 থেকে 4 স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে। আপনি যেই জায়গায় হাত দেবেন, নির্বাচন কমিশন যেখানেই হাত দেবেন না কেন, সেখানে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে। এখন এই যে অন্তর্বর্তী সরকার যেই অ্যাডমিনিস্ট্রেশনের উপরের স্তরটা কেবল পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে, তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করলেও যখন একটা নির্বাচনের ভাব চলে আসবে কিংবা নির্বাচন 3 মাসের মধ্যে হবে, তখন ঘাপটি পরে যারা বসে আছেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তরের যেসব দলীয় কর্মকর্তারা, আওয়ামী লীগের কর্মকর্তারা, তারা তখন তাদের হন্তদন্ত নখ সব বেরিয়ে হয়ে আসবে। সেটি একটা বিষয়। এখন সেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জয়ী হয়ে আসার সম্ভাবনা নাই। সেই নির্বাচন দিয়ে জয়ী হয়ে আসবে বিএনপি, এটি নিয়তির বাস্তবতা, এবং আওয়ামী লীগ এটিও জানে। এমনকি সজীব ওয়াজেদ জয় তার কোনো একটা বক্তব্যে বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে দেখুন 2টি রাজনৈতিক দল, হয় বিএনপি আসবে ক্ষমতায়, না হলে আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি আসে তাদের কোনো আপত্তি নেই। কত বড় ভালো কথা, যেটি 15 বছর ধরে আমরা শুনিনি। এমনকি 2024-এর একতরফা নির্বাচনের আগেও যখন বিএনপি বারবার করে বলছে যে আমাদেরকে নাও নির্বাচনে, আমাদের দাবি মেনে নাও, তখনও তারা বলেনি। এখন কেন বলছে? তাহলে হিসাবটা খুবই সহজ হিসাব এই যে
একটি নতুন সরকার 15 বছরের যে পাতানো ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা তো শেখ হাসিনা শুধু একা স্বৈরাচার না। আমি বহু আগে আলোচনা করেছিলাম যে শেখ হাসিনা শাসন ব্যবস্থা একটা মাফিয়াতন্ত্র, অর্থাৎ মাফিয়াতন্ত্রের স্বরূপটা কেমন হয়? স্বরূপটা হয় যে মাফিয়া যেমন একটা গোষ্ঠী থাকে, পারিবারিক একটা আধিপত্যবাদ থাকে, সেই আধিপত্যবাদের লেয়ার অনেক গভীরে থাকে। তো শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাও একটা পারিবারিক আধিপত্যবাদ। সেই পরিবারের আধিপত্যবাদটা কি? সেটা হচ্ছে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা মিলিয়ে যে পারিবারিক আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের শিকড় অনেক গভীরে। তাদের বিচার বিভাগ কোনো কিছু দিয়ে বললে এটা আইন আদালত দেখবে। আদালতে কে বসে আছে? আদালতে বসে আছে যে চলে গেছে বিচারপতি হাসান, এনায়েতুর রহিম, আওয়ামী লীগের লোকজন। কোনো কিছু হলে বলে যে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। পুলিশ কারা? বিপ্লব, হারুন, বেনজির। কারা এরা? আওয়ামী আধিপত্যবাদের সদস্যরা। কোনো কিছু হলে তারা বলে যে এটি রাষ্ট্রের অধীন, বিচারালয়ের অধীন, পুলিশের অধীন, আইন নিজস্ব গতিতে চলবে। এখন যেই বিষয়গুলো নিয়ে মানুষ আসার আকাঙ্ক্ষার কথা, বিচার, পুলিশ, আইন, এগুলোতে যখন আপনি মাফিয়া বসিয়ে রাখবেন, তখন মাফিয়া হেড যেটা চাইবে তারা সেটাই রায় দিবে। সেটাই তো হয়েছে। না হলে সরকার পলাতকের একদিন পরেই কেন এতগুলো রাজনৈতিক জামিন হয়? বিএনপির লোকজন জামিন পাচ্ছে, আগে কেন পায় নাই? সহজ হিসাব হলো যে এই মাফিয়াতন্ত্রটা শেখ হাসিনা এমনভাবে কায়েম করে রেখেছিলেন, এই মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থার যে জাল এবং লেয়ার, সেটা তো আপনাকে ভাঙতে হবে। সেই ভাঙতে ভাঙতে বিএনপির সময় চলে যেত 2 বছর 3 বছর। যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করতে 3 মাসের মধ্যে নির্বাচনে, তাহলে দেখা যাচ্ছে যে যেই 15 বছরের যে শাসনের জট, আমলাতন্ত্রের জট, দলীয় কর্মী বাহিনীদের যে জট, সেই জট বিএনপি সরানোর আগ দিয়েই দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়তো। বিএনপির যে সরকার, সেটি দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়তো। এখন আওয়ামী লীগ তো চায় যে বিএনপি সরকার যেন অজনপ্রিয় হয়। সুতরাং দ্বিদলীয় শাসন ব্যবস্থা যেখানে বলছে, সেই দ্বিদলীয় শাসন ব্যবস্থায় একটা সরকারি দল যখন অজনপ্রিয় হয়, তখন তারা অল্টারনেট হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে খুঁজবে এবং আওয়ামী লীগ সেই সুযোগটাই নিবে। মানুষ বলবে যে না, আগের আমল ভালো ছিল, আওয়ামী লীগের চেয়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল। সুতরাং তখন শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে, এই সজীব অজের জয়ের ক্ষমতা আসবে এবং আজকে যারা ছাত্র আন্দোলন করছে, শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করছে, তাদের প্রত্যেকে ধরে ধরে বিচার ফাঁসিতে ঝুলাবে। সেটা তাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার ফাঁদে কিছুটা পা দিয়েও এগিয়ে এসেছে বিএনপি, পিছিয়ে এসেছে বিএনপি। যেমন যারা সরকার শেখ হাসিনা যেদিন পতন হলো, তারপরে পল্টনে সমাবেশ করে বললো 90 দিনের মধ্যে নির্বাচন। এমনকি দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও বলেছিল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। আজকে যখন আমি আলোচনা করছি, তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে না, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের চাপ তারা দেবে না। এমনকি স্থায়ী কমিটির একজন সদস্য এটাও বলেছেন যে যখন তারা এই অন্তর্বর্তী সরকার মনে করবে যে এখন নির্বাচনের সময়, তখন তারা নির্বাচন দিবে। এ নিয়ে বিএনপি চাপ পাওয়ার কিছু নেই। তাই বলে বিএনপিকে অনন্তকাল সময় দেবে এই সরকারকে? সম্ভবত না। তারা 1 বছর পর থেকেই মূলত নির্বাচনের দাবি তুলতে থাকবে। হয়তো এমন হতে পারে যে 2 বছরের পরে তারা চূড়ান্ত আন্দোলনে যাবে। এখন তখন হয়তো আওয়ামী লীগ এই বিএনপির সাথে আসলেও আসতে পারে, জামাতও যোগ দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুহূর্তে এই সরকারকে চাপ দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করার পরিকল্পনাটা একটা ইম্যাচুর সিদ্ধান্ত ছিল, সেটা বিএনপি বুঝতে পেরেছে। সিদ্ধান্ত যে আওয়ামী লীগে চাচ্ছিল, সেটি বুঝতে নিশ্চয়ই এতদিনে বোঝার অবকাশ রাখে না। দেখুন, আমি আলোচনাটা শেষ করব ছোট্ট এই গল্প বলে যে ঢাকা শহরেরই মধ্যে মনে হচ্ছে একটা অনিয়ন্ত্রণ, একটা অরাজক একটা মানুষের বসতি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? যে বলা নাই কওয়া নাই, রাস্তায় মানুষ নেমে পড়ছে তাদের দাবি দাওয়া নিয়ে। সচিবালয়ে যেই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঢুকে যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত, বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, এটি ন্যাক্কারজনক। কিন্তু সচিবালয় তো শুধু নয়, আমি আজকে যখন আলোচনা করছি, আমি ঢাকার আপডেট পাচ্ছি, সেটা কি বসুন্ধরার সামনে লোকজন নেমে পড়েছে, কারণ বাজার আটকে রেখেছে। কেন? বসুন্ধরার যে দোকান মালিক সমিতি, তাদের কাছ থেকে নাকি অন্যায্যভাবে টাকা নিচ্ছে। ঢেকি স্বর্গে গেলেও ধানে ভানে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন বলেন, মিডিয়া অঙ্গন বলেন, নাটকপাড়া, তারপর হচ্ছে ফেসবুক সেলিব্রিটি, যেই সরকার ক্ষমতায় থাকে তাদের কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা এরা নেয়। প্রশাসন, বিভিন্ন ধরনের ফান্ডিং, তারপর হচ্ছে দেশে বিদেশে ভ্রমণ, মানে যতটুকু সুযোগ সুবিধা থাকার দরকার এটা পুরোটাই নেয়। আবার ওই সরকার যখন সরে যায়, নতুন সরকার আসলে দেখবেন এক একজন এক একভাবে নিজেকে উপস্থাপন করে। কথা বলছি শেখ সেলিমের, কেউ কেউ বলছেন খাট কাঁপাতো, আবার দেখা গেছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথেও বিশেষ সম্পর্ক ছিল। নিপুণকে নির্বাচনে জায়েদ খানের রেজাল্টটাকে পরিবর্তন করে বিজয় দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছিলেন, সেই নিপুণই এখন খালেদা জিয়াকে পটানোর জন্য বা তারেক রহমানের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য একটা পুরানা জিনিসকে নতুন প্যাকেটে আনতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার চরিত্রে আপোষহীন সিনেমাটার নাম কি? আপোষহীন একটা সিনেমার গোপনে গোপনে শুটিং করেছিল নিপুণ, আর সেই খবর এখানে এসেছে সামনে। সিনেমাটির পরিচালক যিনি আছেন, তিনি বলছেন যে এই সিনেমাটা এখন মুক্তির দিকে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সিনেমাটা আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে জানিয়েছেন অভিনেতা হেলাল খান। এই সিনেমায় জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি, আর বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছে নায়িকা নিপুণ। বলছে যে ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না, তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আর এটার পরিচালক হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার, যিনি আছেন তিনি এই ছবিটার পরিচালক। এখন এই তথ্য সামনে আসার পর বিএনপির পক্ষ থেকে
এই ধরনের কোনো ধরনের চলচ্চিত্র বেগম খালেদা জিয়াকে নিয়ে অতিরঞ্জিত এই ধরনের চাটুকার অ্যাক্টিভিটিস অথবা সরকার বদলালে এই যে একটা খেলা শুরু হয়, এই জিনিসগুলো বন্ধ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর নিপুণের কাছে ফোন করার পর সে আসলে ফোনও ধরে নাই, তলে তলে দেখেন এরা কত কিছু করে। তো বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের সিনেমা বা ডকুমেন্টারি নির্মাণ করা যাবে না, এমনটাই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই। দেখেন, যারা জাতীয় নেতা আছে সিনেমা বানাইয়া নাটক বানাইয়া অতিরঞ্জিত কোনো কিছু কইরা এগুলোতে মানুষের কাছে জায়গা পাওয়া যায় না, বরঞ্চ উল্টা এগুলো নিয়ে নানান ধরনের সমালোচনারই কিন্তু সৃষ্টি হয়। এগুলো হইতে পারে যারা গ্রেটেস্ট লিডার আছেন এই দেশের, তাদের জন্য একটা বা দুইটা হইতে পারে, কিন্তু ক্ষমতা পদবদলের সাথে সাথে নতুন করে এসে এগুলো তাড়াহুড়া কইরা এগুলো বিএনপি বুঝতে পারছে। ভালো জিনিসকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন আরেকজন, তার নাম হচ্ছেন পরিচালক MK জামান। সিনেমাটার নাম দিতে চাচ্ছেন তিনি আবার মাদার অফ ডেমোক্রেসি। আর এই সিনেমাতে আবার অভিনয়ের জন্য নাম উঠে আসছে ববিতা অথবা নায়িকা মৌসুমী। তো এই বিষয়গুলো নিয়ে যেই মানে খেলা শুরু হয়ে গেছে, হ্যাঁ, কে অতি বিএনপি এটা প্রোগ্রামের জন্য বা এগুলা তৈরির জন্য যারা চেষ্টা করছেন, তো তাদের বিরুদ্ধে আপনার মাদার অফ ডেমোক্রেসি সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলছেন, জিয়া পরিবারের কেউ এটা জানেন না, কাউকে না জানিয়ে এমন মুভি করা উচিত নয়, তাই এটা যদি বন্ধ করা না হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি কোনো ধরনের মুভি বা কোনো ডকুমেন্টারি বানায় সেটা বিএনপির অনুমতি ছাড়া তাদের মন মতো এখানে ইতিহাস তৈরি করে দিলে হবে না। আপাতত এই ধরনের কোনো কিছুই করা যাবে না, এটার দরকারও নাই। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসলে দুই একটা সিনেমা হইতেই পারে, কি বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেটা হচ্ছে আলাদা। কিন্তু এখন এই যে তাড়াহুড়া কইরা এরা দল বদলের যে খেলা বা আবার নতুন করে বিএনপি সরকার আসবে সেই চিন্তা থেকে এত অ্যাডভান্স মুভমেন্টে চলে যাচ্ছে সিনেমার পরিচালক থেকে শুরু করে এইসব কলাকুশলীরা, এদেরকে মানুষ কিন্তু চিনে। সিনেমা করা খারাপ কিছু না, কিন্তু এদের উদ্দেশ্যটা ভিন্ন। নিপুণরা দেখছেন যে 3 দিন আগেও 5ই আগস্টের আগে 4 তারিখ বা 3 তারিখ এদের ভূমিকাটা সারা বাংলাদেশ দেখছে। বিমানবন্দর থেকে আটক হয়েছেন ফারজানা রূপা, তার স্বামী সহ। ফারজানা রূপার স্বামী জনাব শাকিল আহমেদ ছিলেন 71 টেলিভিশনের বার্তা প্রধান এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক, উপস্থাপক, তথাকথিত সাংবাদিক। আমাদের ইতিহাসে শাকিল আহমেদ যেহেতু পর্দার পেছনে কাজ করেছেন, তাকে আমরা তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে পারসেপশন খুব বেশি নেই। 71 টিভিতে যারা যারা পেছনেও কাজ করেছেন তারা কি বস্তু, তারা কীরকম মানুষ, তাদের চিন্তা কী, তাদের মিশন কী, সেগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারি। কিন্তু ফারজানা রূপাকে আমরা যেহেতু সামনে দেখেছি নানা সময়ে, তাই ফারজানা রূপা সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা, আমাদের জনপরিসরে আলোচনা অনেক বেশি। তো তিনি ধরা পড়লেন, ধরা পড়ার মধ্যে একটা অ্যালার্মিং সাইন আছে, আমি সেটা আসবো, এবং তাকে নিয়ে কি করা উচিত, আমরা তাকে নিয়ে কী করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ফারজানা রূপা, বিশেষ করে শাকিল আহমেদ তো বটেই এবং 71 টেলিভিশন সহ আমাদের ইতিহাসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। কেন তারা গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটা ক্লিপ একটু দেখে নেই। ফারজানা রূপা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নামে যে সার্কাস হতো, যে তেলবাজির প্রতিযোগিতা হতো, সেখানে একদিন কি বলছেন, এরকম আরও অনেক ক্লিপ পাওয়া যাবে। এটার কথাই মাথায় আসলো, আমি এটা একটু সংযুক্ত করছি, তারপর বাকি অংশ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা যারা গত 20 বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি। আমরা যখন দেশে বিদেশে যে কিসিঞ্জাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে, তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে। আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে। গত 4 দিন ম্যাজিকটা কি, আপনি নেপাল থেকে আসলেন, নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম, কাজ করলাম, ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে, সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না, আপনি বিশ্রাম নেবেন। এসেই আপনি কর্মসূচি পালন করলেন, আমরা খবরের পিছনে ছুটলাম। পরের দিন শনিবার সারাদিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে। আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী, আপনিও বিশ্রাম নেবেন, আমরাও ছুটি কাটাবো। তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি। আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি, রাজপথ উত্তাল দেখি, যে দাবিতেই দেখি না কেন, আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলে কড়িকাঠটা নাড়িয়ে দিতে পারবেন। তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চ কণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায়। আমরা জানি, আমরা একদম প্রত্যক্ষ করেছি, সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন, আমরাও ফেরত এসেছি, আপনিই টেলিফোন করেছেন, আপনি বকা খেয়েছেন, কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছেই। যেই জায়গা থেকে আমরা জানি যে 5 নম্বর শিরোনামে আপনাকে রাখবার পরও আপনি প্রত্যাশা পূরণ করবেন। এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা, সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? অনেক ধন্যবাদ মাননীয়। বিমানবন্দরে তারা ধরা পড়েছেন, কিন্তু একটা জায়গায় আমি বলেছিলাম এটা খুবই খুবই অ্যালার্মিং। আমি পড়ছি, শাকিল ও ফারজানা স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্র জানায় আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে
ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা। তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। এই বাক্যটা আমরা খেয়াল করি, তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। এ সময় ডিবির একটি দল বিমানবন্দরে গিয়ে জানায় শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে। এই মামলা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি। এ সময় তাদের সঙ্গে তাদের মেয়ে ছিল। খেয়াল করি এখনও অনেকগুলো গোয়েন্দা সংস্থা তাদেরকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছিল। আমরা আওয়ামী লীগের সময়টার কথা মনে রাখতে পারি নিশ্চয়ই। আপনার সাথে মামলা থাকুক না থাকুক, কত মানুষ শুধুমাত্র সরকার বিরোধী এই কারণে বিমানবন্দরে আটকা পড়েছিলেন, অথচ এরা যেতে পারছেন। তার মানে এটা এই কারণে অ্যালার্মিং সাইন যে এখনও এসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বসে আছে যারা ফারজানা রূপা এবং শানাব শাকিলকে বের হয়ে যাওয়ার পারমিশন দিয়েছে। আমাদের খুব খুব কেয়ারফুল থাকতে হবে। বিভিন্ন জায়গায় এই পরিমাণে আওয়ামী লীগ তাদের লোক বসিয়ে গেছে, তাদের এখনকার দুঃসাহসও দেখে অবাক হতে হয়। সুতরাং খুব সতর্ক হতে হবে আমাদেরকে। ফারজানা রূপাদেরকে নিয়ে কি করবো সেটা পরে আসছি, কিন্তু কেন ইতিহাসের অংশ আগে সেটা বলি। আমি ৭১ টিভি এই একটা চ্যানেল আমাকে বহুবার ডেকেছে টকশোর জন্য, আমি কখনো যাইনি একটা কারণে, সেটা হচ্ছে ৭১ টিভিকে আমি টিভি চ্যানেল বলেই মনে করি না। এটা টিভি চ্যানেল, একটা লিস্ট প্রয়োজন, একটা ক্রাইটেরিয়া মেটানো। আওয়ামী লীগ মালিকানার অনেক টিভি চ্যানেল বাংলাদেশে গত স্বৈরাচারের সময় ছিল, কিন্তু টকশোর নামে অন্তত মোটা দাগে টকশোই হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু ৭১ টিভি হয়ে ওঠেনি সবাই। এখানকার নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে ছিলেন ফারজানা রূপা, আরও অনেকে আমরা চিনি, মিথিলা ফারজানা ছিলেন, অনেক সময় মাসুদা ভাট্টি চাকরি না করলেও গেস্ট হিসাবে আসতেন। এই চ্যানেলটায় যারা কাজ করতে গেছেন, মানে একটা মাফিয়া রেজিম যখন ক্ষমতায় থাকে, সে মিডিয়াকে কি করে ফেলে, মিডিয়া দিয়ে সে কি করতে চায়, ৭১ টিভিকে আমরা যদি অ্যানালাইজ করি সেটা পাবো। ৭১ টিভি যা যা করেছে এটা আমাদের ইতিহাসে প্রিজার্ভ থাকা দরকার। আমাদের মনে থাকার কথা, এটার প্রধান ব্যক্তি জনাব মোজাম্মেল বাবু একটা গোল টেবিল করতেন প্রতি শনিবার এডিটার্স গিল্ড নাম দিয়ে। আমাকে সেটাতেও যেতে বলা হয়েছিল, যাইনি কখনো। কিন্তু ওখানে বসে তারা কি করছেন, কারা ওখানে বসে মজমা বসাতেন, কি বলতেন, কি করতেন, সেটা আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। ফারজানা রূপা শুধু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে না, চ্যানেলে বসে তাদের কাজ কি ছিল, কিভাবে বিরোধীদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে, তাদের মতামত চাপিয়ে দিয়ে, তাদের মতামত মানতে বাধ্য করার মধ্য দিয়ে তাদেরকে, তাদের যে এজেন্ডা আছে সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করত। আমাদের মনে থাকার কথা, আমরা এই চ্যানেল যখন মাত্র শুরু হচ্ছে, অনেকের হয়তো মনে আছে, আমার ইয়ের কথা বলছি না, ৭১ টিভিতে একজন সায়েন্টিস্টকে ডেকে এনে যিনি বলেছেন আমাদের এখানে যে বেগুন আছে সেখান থেকে ক্যান্সার সৃষ্টিকারী কিছু উপাদান পাওয়া গেছে। আপাতমস্তক একজন বিজ্ঞানীকে ডেকে যেভাবে নাস্তানাবুদ করেছিলেন মাসুদা ভাট্টি, তারপরে মিথিলা ফারজানা ছিলেন, আরও একজনকে যেন ছিলেন, আই মেড এ ভিডিও অন দ্যাট, যে আপনি এইরকম করেছেন। সেটা নিয়ে আমার যে অ্যানালিসিস ছিল সেটা হচ্ছে, আপনি যখন এরকম মাফিয়া রেজিমের অধীনে থাকেন, আপনি যারা প্রচুর ফ্যাসিস্ট টুল কাজ ইউজ করে, তারা প্রোপাগান্ডা ইউজ করে, জোর করে মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সাথে কাজ করতে করতে আপনি আসলে নিজের অজান্তে ওরকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন। আপনি তখন আসলে বোঝেন না কে আপনার শত্রু বা কে আপনার জন্য ঝুঁকিপূর্ণ আর কে ঝুঁকিপূর্ণ না। একজন সায়েন্টিস্ট এই কথা বলেছেন, ওনার খুব মেজর সমস্যা সরকারের জন্য হয়ে যাবে না, কিন্তু যেহেতু আপনি অন্তর্গতভাবে কোনো বিরুদ্ধ মত, কোনো দ্বিমত নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাই আসলে আপনি ওটা নিতে পারেন না। সে কারণে আপনি তাকেও ধরে ফেলে নাস্তানাবুদ করে দিয়েছেন। ঠিক একই রকম মানুষই ফারজানা রূপা। সুতরাং এই ফারজানা রূপা কি করছেন, কিভাবে তেল মারছেন, কিভাবে চ্যানেলের তথাকথিত টকশো উপস্থাপনার সময় যা যা করছেন, যে ভঙ্গিতে করছেন, আমাদের নিশ্চয়ই তার ভঙ্গিটাও মনে থাকবে, যেভাবে উনি বসতেন, যেভাবে কথা বলতেন, সব কিছু কি দুর্দান্ত দাপট, এবং আমরা কথ্য ভাষায় বলি হ্যাডামের ইন্ডিকেশন, তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে। সো এটা আমাদের ইতিহাসে লিখিত রাখতে হবে, কিভাবে এই মিডিয়াগুলো এইরকম হয়। কেউ বলবেন, কেউ বলেন, আমাদের মনে থাকার কথা সর্বশেষ যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলেছিলেন, সেখানে দুজনকে আমরা অনেকে হাইলাইট করে কথা বলছেন, বিশেষত যারা প্রভাস আমিনের একটা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন বলেছেন, এবং ফারজানা রূপাও কোটা নিয়ে একই ধরনের প্রশ্ন করেছিলেন। এই দুজনকে কেউ বলেন, আওয়ামীপন্থী লোকজনকে বলতে শুনেছি যে এই রকম মানুষরা প্রধানমন্ত্রীকে এইসব প্রশ্ন করে এই পরিস্থিতি তৈরি করেছে। আজকে স্বাধীন বাংলাদেশে বলতে দ্বিধা নেই। আমি আগেও সফটলি বলার চেষ্টা করেছি, ইট ওয়াজ আ বিট টাফ, কিন্তু বলেছি যতদূর সম্ভব। আজকে খোলাখুলি বলি, শেখ হাসিনার মনের মধ্যে কি পরিমাণ অসভ্যতা আছে সেটা আছে বলেই ওটা বেরিয়েছে। প্রশ্নকর্তা এখন প্রধান কালপ্রিট হয়ে গেল। একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি কি জবাব দেবেন, কি কথা বলবেন, কিভাবে বলবেন, তিনি সেটা জানেন না। ওই যে একটা টেন্ডেন্সি ছিল, শেখ হাসিনার কোনো সমস্যা নেই, সব সমস্যা আশপাশের মানুষ খারাপ মানুষ তাকে ভুল বুঝিয়ে অথবা খারাপ পথে পরিচালিত করে এসব করে। আমি সেটা মনে করি না। শেখ হাসিনা খারাপ এবং বর্বর বলেই তিনি চারপাশে বর্বর অসভ্যদেরকেই নিয়ে এসছেন। সেটা মিডিয়াতে হোক, সেটা ব্যবসায়ের মধ্যে হোক, সেটা পুলিশের মধ্যে হোক, সেটা প্রশাসনে হোক, কিংবা সেনাবাহিনীতে বা এজেন্সিতে, হোয়াট এভার। জিয়াউল হাসানকে পদে কেন আনা হয়, কেন রাখা হয় এনটিএমসিতে? কারণ বর্বর শেখ হাসিনা তার মতো আরেকজন বর্বরকে চেয়েছে। শেখ হাসিনা বর্বর বলে একজন বর্বর বেনজিরকে ডেকে আনা হয়েছে, এটাই হয়। সুতরাং ফারজানা রূপারা এইরকম সিস্টেমে তৈরি হয়, এবং স্বাভাবিকভাবে আপনি যখন এই সিস্টেমে আসতে পারেন, আপনার যখন বিরাট হ্যাডাম হয়, অনেকে সেটা করতে রাজি হয়ে যায়। যেটা বলছিলাম, কি করবো ফারজানা রূপাদেরকে নিয়ে, এইসব মানুষজন এই করেছে কেন? আসলে কেউ ছোটোখাটো বেনিফিট পেয়েছে, বেনিফিট নেওয়ার জন্য প্লট, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, এরকম কিছু ইস্যু আছে। আর কেউ একটা কাজ করেছেন, রেন্ট চেকিং করেছেন।
মানে আপনি তদবিরবাজি করেছেন, আপনি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি করেছেন, যেহেতু আপনি মিডিয়ায় আছেন। ফারজানা রূপার বিরুদ্ধে এই অভিযোগগুলো খুব সিরিয়াসলি আছে এবং তাদের আয়ের সাথে সম্পর্কহীন বিরাট সম্পদ আছে। সুতরাং এই মানুষগুলোকে প্রপার বিচারের আওতায় এই জায়গাতে আনা যায়। মানে ফারজানা রূপার কত টাকা আছে এটা এক ধরনের ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি, এরকম আরও আছে। সুতরাং এই সাংবাদিক নামের এই দুর্বৃত্তরা এই কাজটা করার চেষ্টা করেছে। তারা মাফিয়া সরকারকে সেবা দিয়েছে, তাদের সেবা দাস বা সেবা দাসী হয়েছে এসব ট্রেড অফের বিনিময়ে। সুতরাং এদেরকে ধরে আসলে আমরা এইভাবে ক্রিমিনাল অফেন্সে জেনুইনলি সঠিক তদন্তের মাধ্যমে আমরা অভিযুক্ত করতে পারি এবং সেটার বিচার করতে পারি। সুতরাং সাংবাদিকতা শুধু সাংবাদিকতা মানে মাফিয়া রেজিমের লাঠিয়াল হয়ে, সফট পাওয়ার হয়ে, তাকে সার্ভ করে বিপুল অর্থ কামানোর কোনো হাতিয়ার সাংবাদিকতা না। এই মেসেজটা আমাদের সোসাইটিতে দেওয়ার জন্য ফারজানা রূপার মতো আরও অনেকেই আছে, তাদেরকে বিচারের আওতায় আনা। এবং প্রায় একটা কথা বলি, জেনুইন সাবস্ট্যান্স আছে এমন বিচার, এরকম মামলা, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আনা যাবেই, সেটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু প্রকাশ্য জেনুইন বিচারের মাধ্যমে তাদের বিচার করতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।